আজকে এখন যে হোটেলের গল্পটা বলবো সেটাও মারাত্মক ভয়ে, তো আজকে হোটেলটা বলছি, হস্টেলেরটা নেক্সট দিন বলবো। এইবার যে আমি হোটেলের গল্পটা বলবো সেটা আমাকে পাঠিয়েছে সুবর্ণা মাইতি ফ্রম হাওড়া। ওকে আমি মিষ্টি করে মিষ্টি বলে ডাকি, ও আমাকে এর আগেও অনেক স্টোরি কালেক্ট করে দিয়েছে। আজকে সুবর্ণার আরেকটা কালেক্টেড স্টোরি আমি শেয়ার করব। আচ্ছা, শুনতে পেলাম না, লেট হয়ে গেল। শিল্পা, ফার্স্ট স্টোরিটা মিস করিস না, যেহেতু তুই ভূতের এত মানে ভূতের অনেক বড় প্রেমী, তো সেই জন্য বললাম ফার্স্ট স্টোরিটা ডেফিনেটলি শুনিস, দারুণ এনজয় করতে পারবি। আমি তো পুরো থরলি এনজয় করেছি স্টোরিটা যখন শুনছিলাম, তো ডেফিনেটলি এই লাইভটা আরেকবার রিপিট করে শুনে নিস, বা কালকে সকালে যখন ওটা ইউটিউবে চলে যাবে তখন শুনে নিস। আচ্ছা, কত মানুষের কত রকমের জীবনের গল্প থাকে না, একদমই তাই। সবার কন্টেন্ট ফুরিয়ে যাবে, কিন্তু আমার কন্টেন্টটা একটা ফ্লো আছে, দেখবে, কারণ মানুষের জীবনের কাহিনী কখনো শেষ হয় না। আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা গল্প, আমাদের প্রত্যেকের জীবনের স্টোরিগুলো এক একটা স্টোরি, আর কোনো কন্টেন্ট আলাদা করে কালেক্টই করতে লাগে না। মানুষের একটা যে কোনো মানুষকে তুমি তুলে নাও, তার জীবন কাহিনীটা তুমি খালি একটুখানি মানে জাজ করে দেখো, দেখবে তুমি ওখান থেকে প্রচুর স্টোরি লাইন পেয়ে যাবে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মর্মান্তিক আছে, ভালো আছে, খারাপ আছে, নানান রকমের স্টোরি, চারিদিকে স্টোরি ছড়াছড়ি। বেশ, এবার হচ্ছে আমি যে বলছিলাম হোটেলের গল্পটা বলবো। আন্টি আই লাভ ইউ, অনুষ্কা লিখছে। আমি অনুষ্কা লাভ ইউ টু বেটা, ভালো আছো আশা করি। বেশ, এই ঘটনাটা যেটা আমি এখন বলবো, এটা মিষ্টির পিস্তুত দাদা, তার এক ভীষণ ক্লোজ ফ্রেন্ড যার নাম হচ্ছে অনিশ। তো সেই অনিশ দার আজ থেকে প্রায়, এটা 12-14 বছর আগের ঘটনা আমি বলছি, হ্যাঁ, আজ থেকে প্রায় 12-14 বছর আগে ওরা সিমলা গেছিল। এবং সিমলাতে যারা গেছো তারা জানো, বা যারা যাওনি তাদের জন্য একটু বলে দিচ্ছি যে সিমলাতে না ম্যালটা, মানে আমরা যখন দেখি যে ধরো আমরা তো ম্যালে যাই, দার্জিলিং ম্যালে যাই, আমরা গ্যাংটকে দেখবেন মানে যখন ম্যালে যাই, তখন এগুলো যেমন একদম তোমার রাস্তার ওপর, মানে রাস্তাটার ওপরে, মানে ম্যালটা রয়েছে পাহাড়ের ওপরে, এবার সেখান থেকেই কানেক্টেড বিভিন্ন রাস্তাগুলো রয়েছে, এবং তারপরে এদিক ওদিক মানে বিস্তৃতভাবে তোমার রিসর্টগুলো রয়েছে। আর ওখানে সিমলাতে তোমার নামার যে রাস্তাটা ম্যাল থেকে, সেটা খুব মানে একটু রিস্কি, একটা সিঁড়িও আছে, সেখান থেকে তুমি নামতে পারো, না হলে এখন একটা লিফট আছে, ওই লিফটে করে নিচে ওপরে করতে হয়, মানে বেশ লাইন পরে, লাইন দিয়ে লিফটে করে ওপরে ওঠা যায় ম্যালের, আবার ম্যাল থেকে লিফটে করে নেমে আসা যায়। তো অধিকাংশ জনই যারা একদম ম্যালের ওপরের কোনো হোটেল বা রিসর্টে না থাকে, লিফটে করে নেমে এসে তারা কিন্তু নিচের দিকে তারা অনেক রিসর্ট বা হোটেলের অ্যাভেলেবিলিটি আছে সেখানে থাকে, কারণ ওপরে সংখ্যাটা খুবই কম, নিচে আরো অনেক বেশি। আর অফবিট ডেস্টিনেশনের ক্রেজটা তো ইদানিং এসছে, আগে লোকে সিমলা মানে সিমলা, মানালি মানে মানালিতে যেত, অত অফবিটের দিকে মানুষের নেশাটা ছিল না। বাট এখন তো এই ক্রেজটা চলে এসছে যে আমরা এখন আর মেন জায়গাগুলোতে যেতেই চাই না, আমরা সবসময় একটা অফবিট ডেস্টিনেশন খুঁজে বেড়াই। তো ওরা যখন গেছিল, যদিও সেটা আজ থেকে আমি প্রায় 12-14 বছরের আগের কথা বলছি, তখনও সবার হাতে হাতে মোবাইল ফোনের ব্যাপার ছিল না, তখনও ধরো অ্যান্ড্রয়েড ফোন তো ছিলই না। সেই সময় যে একটা রিসর্টে ওরা ছিল, যেটা ওই ম্যাল থেকে নিচে নেমে এসে তারপর বেশ খানিকটা দূরে একটা অফবিট ডেস্টিনেশনে। সেই সময় কিন্তু এখন ওই জায়গাটা অনেকটা ইমপ্রুভ করে গেলেও তখন একেবারেই রিমোট ছিল, সেখানে সেরকম কোনো কিছুই ছিল না, কিন্তু রিসর্টটা ছিল পাহাড়ের খাঁজে, একটা সুন্দর থাক করে কাটা পুরো বিল্ডিংটা, এবং অপূর্ব তার ভিউটা, ভ্যালি জালিগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে গ্যালারি থেকে, প্রত্যেকটা রুমে গ্যালারি রয়েছে, তো অসম একটা ভিউ পাচ্ছিল। সেই জন্যে ওরা কারোর থ্রুতে জানতে পেরেছিল যে ওরকম একটা সুন্দর রিসর্ট ওখানে আছে, এবং ওরা ওখানে চেক ইন করে। তো অনিশরা গেছিল, কে আমি বলে দিচ্ছি। অনিশের মানে অনিশদার বাবা আর মা, আর ওনার এক মাসি যিনি উইডো ছিলেন, আর তার ছেলে, আর আরেকজন মাসি মেশো, ওনারা দুজন কাপল গেছিলেন। তো ওদের মোটামুটি 3টে রুম নেওয়া হয়েছিল। একটা রুমে ওর মাসি আর মেশো যারা কাপল তারা থাকবে, আর যে উইডো মাসি আছে তার সাথে অনিশদার মা থাকবে, মানে দুই বোনে মিলে একটা রুমে থাকবে, গল্প টল্প করবে, আড্ডা মারবে। আর অনিশদার বাবা, যেহেতু তখন অনিশদা এবং অনিশদার ভাই, মাসতুতো ভাই, দুজনেই ভীষণ বয়সে ছোট, তখনও পর্যন্ত তারা এমন কিছু তো ম্যাচিওর নয়, তো ওদেরকে যেহেতু ওখানে একা ছাড়বে না, তাই ওই কাকু ওদের সাথে জয়েন করে। রাত্রেবেলা মানে বাকি টাইম হয়তো মাসিদের ঘরে বসে আড্ডা মারছে সবাই মিলে, কিন্তু ওই ওদের রুমে শুতে যাবে।
এইবারে বলি, ওরা প্রথম যখন বুক করেছিল ওরা না 2টো রুম বুক করেছিল, ওরা 3টে রুমের ডিসিশন নেয় ওখানে গিয়ে, বলে যে না আমাদের 2টো রুমে একটু অসুবিধা হবে লাগছে, আমরা 3টে রুম নিয়ে নেবো, কেন রুমগুলো মানে আয়তনে যে খুব স্পেশিয়াস তা না, কিন্তু রুমের ভিউ টিউগুলো ভীষণ সুন্দর। তো এটা ডিসাইড করার পরে ওখানে যে হোটেলওয়ালা ওরা বলে যে ঠিক আছে আপনাদের কিন্তু 3টে রুম দেওয়া তো মুশকিল, 2টো রুমের তো বুকিং ছিল। এবার ওনারাই তখন বলছেন যে কেন আমাদের যে মানে ওরা ছিল 3rd ফ্লোরে একদম করিডোরটা যেখানে শেষ হচ্ছে লাস্টের রুমটা ওরা দেখছে ওটা বন্ধ, তো তখন বলছে এই তো আমাদের পরের রুমটাই তো ফাঁকা আছে, তো ওটা দিয়ে দিন, ওটা অত সুন্দর, আর ওপার সাথে তো পুরো ভ্যালি, আমরা তো ওখান থেকে পুরো রক্সগুলোকেও এনজয় করতে পারবো, তো আপনারা ওই দিকটা আমাদেরকে দিচ্ছেন না কেন, আপনারা ভেতরের রুম দিচ্ছেন কেন? তো তখন বলছে যে না অ্যাকচুয়ালি স্যার ওই রুমটা নেবেন, মানে ওই রুমটা আমি খুলে দিতে পারি, কিন্তু আপনারা কেউ একজন মহিলা কিন্তু অবশ্যই ওই রুমটাতে থাকবেন। তো ওদের এই কথাটা খুব অড লাগে যে কি পাগলের মতো বলছে, মহিলা থাকবে কেন? এবার আমরা কি ভাববো যখন কোনো একজন হোটেলওয়ালা আমাদেরকে এটা বলবে যে আপনারা কেউ একটা মহিলা কিন্তু ওই রুমে থাকবেন, আমাদের তো অন্যরকম থটস আসবে মাথায় না, যে তাহলে কি ওখানে ক্যামেরা বসানো আছে, কোনো মহিলা চেঞ্জ ফেঞ্জ করলে কোনো গড়বড় কিছু হতে পারবে, এরকম ব্যাপার আছে, এইসব চিন্তা করছে ওরা। তো কিন্তু ওরা যখন রুমটা খুলে দিল ওরা নিয়েছিল একদম মানে যেটা তোমার লাস্ট টাইম থেকে যদি কাউন্ট করি 3rd যে রুমটা, সেটাতে ওই মাসি আর মেশো ওই যে কাপলটা ছিল ওনারা গেলেন, পাশের রুমটাতে ওর 2 মাসি ছিল, মানে ওর অনিশদার মা আর মাসি, আর ওই 3rd রুমটা যেটা ছিল ওই রুমটা ক্যাপচার করলো হচ্ছে অনিশদার ভাই। স্বাভাবিকভাবেই ওই রুমটার সাথে না একটা ওই ঝুলন্ত উপত্যকার মতন আছে, মানে একটা ঝুলন্ত ওরকম গ্যালারি বারান্দা টাইপের রয়েছে, ওর মধ্যে 2টো সুন্দর বেতের চেয়ার বসানো, একটা এরকম রাউন্ড টি টেবিল আছে, তো ওই আর ওই পুরো পাশটা না ওখানটা কোনো ওয়াল নেই, মানে ওই যে গ্যালারির সাইডটায় ওটাতে একটা পুরো কাচের বড় ওয়াল করা আছে, মানে পুরোটা দেখা যাচ্ছে, শুধু লম্বা লম্বা বড় বড় কার্টেন দেওয়া আছে, তুমি কার্টেন দুটো টেনে দিলে তোমার ওই দিকটা পুরো কভার হয়ে যাবে, কিন্তু ওই দিকটা পুরো খোলা, ওই দিকটাতে কোনো ওয়াল নেই, আর সেই জন্য ওই রুমটার ভিউটা অসাধারণ, জাস্ট অসাধারণ। এবার স্বাভাবিকভাবে বাচ্চারাও তো ওই রুমটাতে অ্যাটাক করবে যে আমাদের ওই রুমটাই চাই, ওই রুমটা সব থেকে সুন্দর, তো আমরা ওই রুমটাতেই থাকবো। এবার ওরা কিছুতেই বুঝতে পারছে না, রিসেপশন থেকে ওরা বিকেলের দিকে একটু বেরিয়েছিল, যেদিন চেক ইন করলো তার সেদিনই সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিল, ঘুরে টুরে এসছে ম্যাল থেকে, তো আসার পরেও ওরা যখন উঠছে ডিনার করে তখনও কিন্তু ওই যে হোটেলের রিসেপশনে যে ছেলেটি ছিল সে বলছে আপনারা কিন্তু মনে আছে তো একটা কথা, ওই যে লাস্ট রুমটাতে কিন্তু কোনো একজন মহিলা কিন্তু অবশ্যই থাকবে। তো ওরা কিছুতেই এটা বুঝতে পারছে না যে কেন। এবার যখন বলছে যে কেন প্রশ্ন করলে উনি আর কোনো সদুত্তর দিতে পারছেন না, বলছে না আসলে আমি বললাম ওটাই ঠিক হবে, কেননা কখন কোন আপদ বিপদ হয়ে যায়, আপনারা ছেলে মেয়ে সব স্প্লিট করে সব রুমেই থাকুন, আদারওয়াইজ প্রবলেম হয়ে যেতে পারে কোনো, ইত্যাদি ইত্যাদি। বলে কি প্রবলেম হবে, তোমাদের রিসর্টে কি কোনো প্রোটেকশন নেই, কোনো গার্ডফার্ড থাকে না রাতে? বলে না না ওসব নিয়ে কোনো চিন্তা নেই, সব থাকে, আপনারা ভয় পাবেন না, ওসব কোনো ব্যাপার না, কিন্তু একটু সাবধানে থাকবেন। মানে বারবার এতটা সতর্ক বার্তা দেওয়াটা খুব অড লাগছিল। যাই হোক, তো সেদিন প্রথম রাতটার কথা বলছি, ওরা ওখানে পরপর 3 দিন রাত্রে থাকবে, তো 3 দিনের বুকিং আছে ওদের। এবার 3টে রুমই পরপর পেয়ে গেল, ভালোই হয়েছে ওদের। 3rd ফ্লোরে বোধহয় ওই রুমটার নাম্বার ছিল অ্যাজ পার হি সেড কত বললো 304 বা 5 এরকম কিছু একটা বললো, ঠিক আছে যাই হোক ওরকম হবে 305 এরকম হবে 3rd ফ্লোরে। এবার ওই রুমটাতে একদম লাস্ট রুমটাতে অনিশদার ওই মাসুতো ভাই আর ওর বাবা শুয়ে পড়েছে, তার পাশে রুমটাতে 2 মাসি গল্প করতে করতে শুয়েছে, আর তার পাশে ওই কাপল যে মাসি মেশো ছিলেন ওনারা শুয়েছেন। এবার সেদিনকে প্রত্যেকে ছিল এক্সট্রিমলি টায়ার্ড, মানে এত টায়ার্ড ছিল কারোর আর একটা কথা বলারও মানে ইচ্ছা নেই। একে তো সেদিনই চেক ইন করেছে, এসেছে দুপুরে একটু রেস্ট করতে না করতেই একটা প্রচণ্ড উৎসাহ ছিল মনের মধ্যে তখন যে যাবো চলো মেলে যাবো করতে করতে বেরিয়ে পড়েছে, মেলে ঘুরেছে, আবার এসে 8টা সাড়ে 8টার সময় যখন ওরা ডিনার করেছে প্রত্যেকেই এত টায়ার্ড সবাই গিয়ে শুয়ে পড়েছে। যখন মিড নাইট হবে 12টা 13টা বা 12:30 বাজে এরকম হবে, সেই সময় অনিশদা বলছে আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি ঘুম থেকে উঠে মানে বসিও নি, মানে আমার তখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, আমি তখন ঘুমের চোটে চোখ খুলতে পারছি না, আমার খালি মনে হচ্ছে না আমার ওপরে গরম কিছু একটা যেন ফ্লোট করছে, মানে একটা ফ্লোটিং কিছু রয়েছে যেটা না গরম একটা কিছু। এবার বললো আমি না 2-3বার জিনিসটাকে ফিল করলাম, কিন্তু তারপরে আমি ঘুমিয়ে পড়েছি। আসলে দেখবে আমরা যখন ভীষণ টায়ার্ড থাকি কোনো কারণে, মানে আমাদের চোখ তখন টেনে আসছে, এরকম পরিস্থিতিতে হট করে যখন কারেন্ট চলে যায় আমরা কিন্তু বুঝতে পারি না,
আমরা অনেকক্ষণ পর একদম যখন আমাদের ঘুমটা অনেকটা হয়ে গেছে ফুলফিল, তখন গলদঘর্ম অবস্থাতে উঠে বসে, আরে কারেন্ট গেছে, কখন কারেন্ট গেল। আমরা কিন্তু ধরতে পারি না যে এক্স্যাক্টলি কারেন্টটা কখন অফ হয়ে গেছে, কারণ আমরা এতটাই অগাধ ঘুমের মধ্যে থাকি। বা ধরো কারেন্ট যাওয়ায় বলো বা যে কোনো কিছুই বলো, যখন আমরা ভীষণ ঘুমিয়ে থাকি, অনেক জোরে আওয়াজ হলেও আমাদের ঘুমটা চট করে ভাঙে না। ওরও সেদিকে ওইরকম অবস্থা ছিল, যে এত ঘুমের মধ্যে ডুবেছিল যে মানে ওরকম কিছুটা ফিল করেছে, ও বুঝেছে, কিন্তু ও অতটা বিষয়টাকে একদমই গুরুত্ব না দিয়ে ইগনোর করে ও ঘুমিয়ে পড়েছে। আবার সেদিনকে ফার্স্ট নাইটটা আর কোনো সমস্যা হয়নি। এরপরে আসি সেকেন্ড নাইটের কথাতে। এবার সেকেন্ড নাইটটাতেও সেদিন সারাদিন ওরা ঘুরে টুরে এসেছে। এবার সেদিন একটুখানি চার্জড আপ হয়ে রয়েছে। তা কাকু বললো আমি তাহলে শুয়ে পড়ছি। কাকুকে ওরা একদম বিছানার সাইডে দিয়ে দিয়েছে, মানে ভেতরের দিকে বললো তুমি ঢুকে যাও, মাঝখানে মাসির ছেলে শোবে, আর অনিসদা বলে আমি একদম সাইডে শুই। আর তারপরে বেড থেকে নেমে কিছুটা ডিস্টেন্সে হচ্ছে ওদের বাথরুমটা। তা ওরা শুয়ে মানে বসে বসে গল্প করছিল দুজনে। দুই ভাই গল্প করতে করতে ওদের মাথার দিকে করে হচ্ছে ওই ওপেন যে ওয়ালটা, মানে ওপেন ওয়াল না, মানে মিরর ওয়ালটা যেটা, সেটার ওই দিকটা হচ্ছে পুরো ওপেন স্পেস। তো ওই দিক থেকে হঠাৎ করে ওরা কার্টেনটা তো টেনে দিয়েছে, রাত্রে হয়ে গেছে বলে অনেক, দেখছি এরকম টক 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 দুবার আওয়াজ হয়েছে। তা ওই মাসির ছেলেটা বলছে কি, এই দাদা ভাই কেউ একটা নক করছে না? তখন বলছে আরে নক কে করবে, আর ওই দিক দিয়ে তো পুরো একদম ওপেন স্পেস, ওখানে কে নক করতে আসবে, ওখান দিয়ে তো কেউ নক করতে পারবে না। তাহলে কি হচ্ছে, তখন ওরা নিজেরাই আর কি নিজেদের মধ্যে আর কি একটা জাস্টিফিকেশন তৈরি করছে যে হতে পারে কোনো পাহাড়ি পাখি টাখি বা কোনো জঙ্গলি জানোয়ার টানোয়ার মানে ওখানে খটখট করছে, বা চঞ্চু দিয়ে আমরা অনেক সময় পাখিরা দেখবে ঠক ঠক করে খুঁটলে কোনো একটা জিনিস, তো ওখানে আওয়াজ হয়, তো ওরা ওরকম কিছু ভেবেছে। এবার একবার অনিসদা বললো যে আমি কি একবার দেখবো, তখন ওর ভাইটা একটু ভীতু বলে কি না 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 দরকার নেই, ছাড় না, ছেড়ে দে, চল শুয়ে পড়ি, আবার কাল সকালে ওঠা আছে, চল ঘুমিয়ে পড়ি, বলে ওরা দুজন শুয়ে পড়ে। তো এটা একটা ঘটনা ঘটলো, তখন বাজে কটা 12:30 একটা হবে, ওরা শুয়ে পড়েছে। তখন 3টে 3:30 বাজে, ওই রাত্রেরই ঘটনা বলছি, 3টে 3:30 বাজে অনিসদা উঠেছে। অনিসদা যাবে ওয়াশরুমে। অনিসদা প্রথমে গেছে ওয়াশরুম ইউজ করেছে, ইউজ করে উনি কিন্তু ভীষণ পিতপিতে, ফ্লাশ করবেন এটা হতেই পারে না, ঠিক আছে, মানে একদম প্রপারলি ওয়াশ করে দেন পেছনের দিকে ঘুরে বেসিনে এরকম হাত ধুচ্ছে। এবার বেসিনটা যেখানে রয়েছে তার ঠিক পাশে দেখবে অনেক জায়গায় ওই আমাদের এক্সস্ট ফ্যানের জায়গাতে, ওখানে তো আর ফ্যান লাগে না পাহাড়ি এলাকাতে, ওই একটা এক্সস্টনের জন্য মানে ওখানে একটা ওই এরকম ফ্ল্যাপ করা ওই কাচের ওই 3টে এরকম স্লাইড টাইপের থাকে না, যে এইভাবে টানলে নিচের দিকে ওই ফ্ল্যাপটা আপ অ্যান্ড ডাউন করে, ওরকম একটা আপ অ্যান্ড ডাউন ফ্ল্যাপ করা ওই একটা ছোট্ট মতো ওইরকম একটা এক্সস্ট করা আছে। তো ওইখানে হঠাৎ করে একটা খাচাক খাচ আওয়াজ হলো। অনিসদা হাতটা ধুতে ধুতে কলটা বন্ধ করে জাস্ট ওদিকে তাকালো, কি হলো, কারণ ওই জিনিসগুলো ইউজুয়ালি যদি তোমার কাঁচগুলো একটু লুজ করে লাগানো থাকে তাহলে হাওয়া দিলে একটু থত করে কাঁপে বা নড়ে, একটু ঝনঝন করে আওয়াজ হয়। কিন্তু ওই পুরো লোহার যে ইয়েটা থাকে, রডটা থাকে, ওটা ধরে ওই কাচের ফ্ল্যাপগুলোকে টেনে এরকম খাচাক খাচ করে না টেনে না ওঠালে ওই ফ্ল্যাপটা কিন্তু এইভাবে আপ ডাউন করতে পারবে না। তো ওটা অনেকটার স্টান্ট লাগলো যে এটা কি হলো, মানে এরকমভাবে হঠাৎ ওই কাচের ফ্ল্যাপগুলো এরকম আপ ডাউন করলো কি করে। তারপরে ও ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে নোটিস করছে যে ঠিক ওই কাচের যে ওই ফ্ল্যাপগুলো ওর ঠিক পাশের ওয়ালটাতে একটা খুব হালকা মানে দুধে আলতা কালার বলবো, পুরো টকটকে লাল নয়, দুধে আলতা কালারের একটা যদি হাতের ছাপ এরমভাবে বসানো থাকে না, তাহলে যেমন দেখতে লাগবে ওরকম যেন একটা স্পষ্ট হাতের ছাপ, সেটা এরকম দুধে আলতা কালারের। তো ওর বেশ ভয় লাগে, ও ভয়ে গিয়ে না ওর মাসির ছেলেটাকে আস্তে করে গিয়ে বলছে কি, এই বাবু দাদা, এই বাবু ওঠ না, বাবু ওঠ। তো ও হড়বড় করে উঠে বসে বলছে কী হয়েছে, বলছে একবার তুই বাথরুমে যাও, একটা জিনিস দেখাবো। তো কাকুর যেহেতু শরীরটা খারাপও ছিল, প্লাস এত ট্রাভেল করেছে, তারপর একটুখানি ওনার প্রেশারের সমস্যা আছে বলে ওষুধ টষুধ খেয়ে ঘুমান, তো কাকুকে চট করে ও ডাকেনি, ওই মাসির ছেলেকে ডেকেছে। মাসির ছেলে আর ওরা দুজন বাথরুমে ঢুকে চিৎকার, মানে এত জোর চিৎকার করেছে, সঙ্গে সঙ্গে কাকু তো ঘুম থেকে উঠে পড়েছেন এবং তার সাথে সাথে মানে
মানে আশপাশের পাশের ঘরে থেকে ওর মাসিরা আওয়াজটা পেয়ে গেছে, মানে এত জোরে হুলুস তুলুস করে চিৎকার করছে। তখন না ওই মানে মোবাইলের তো অত জামানা ছিল না, সব ইন্টারকম ফ্যাসিলিটি ছিল, তো ওদের ইন্টারকম থেকে ওরা কল করে রিসেপশনে কল করে ডেকেছে। ওরা যেটা বাথরুমের ভেতর গিয়ে দেখছে কোমোডের ভেতরে যে জলটা থাকে, যে ওয়াটারটুক মানে যে ওই একটা ওয়াটার ফ্লো থাকে না, ওই কোমোডের ভেতরের জলটা ওটা পুরো টকটকে লাল, মানে একদম রক্ত ভর্তি কোমোডের ভেতরের যে জলটা। আর তারপরেও ফ্লোরের ওপরে ছিটকে 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 লাল লাল চাপচাপ এরকম রক্ত পড়ে রয়েছে। আর ওই যে হাতের ছাপটা যেটা দেখেও ডাকতে গেছিল, যেটা হালকা দুধে আলতা বর্ণের ছিল, সেটা একদম প্রমিনেন্ট একটা টকটকে লাল রক্ত যদি কারো হাতে থাকে তাহলে রক্তের হাতের ছাপ। এটা দেখে ওরা বিভৎস ভয় পেয়ে গেছে এবং এতটাই আনইউজুয়াল ব্যাপারটা যে কাকু দেখে কাকু হতভম্ব হয়ে আগে রিসেপশনে ফোন করেছে যে আপনারা তাড়াতাড়ি আসুন, সাংঘাতিক একটা ঘটনা ঘটেছে। তো এবার রিসেপশন থেকে তো এসেছে কয়েকজন ছুটে দৌড়ে, কি হয়েছে, তো ওরাও এসে দেখছে যে কোমোডের ভেতরটা পুরো টকটকে লাল হয়ে রয়েছে। এবার ও বলছে যে আমাদের না কোনোদিন কারোর কনস্টিপেশন বা পাইলসের প্রবলেম আছে বা কিছু, আমরা একটা ইয়াং ছেলে, আমি বাথরুমে গেছি, আমি তারপরে নিজে চেকও করে নিয়েছি, বাথরুম পুরো ক্লিন ছিল, এরকম এত রক্ত কোথা থেকে এলো, আর ফ্লোরের ওপরেই বা এরকম এত রক্ত কোথা থেকে এলো, আমি তো 2 মিনিট আগেই বাথরুমে এলাম, তখনও তো এটা ছিল না, হঠাৎ করে এটা কি করে হলো, আর এই বা ওই জানলার পাশে ছাপটা কি করে এলো। এবার ওরা তো সে আমতা করছে, কোনো উত্তর দিতে পারছে না। হঠাৎ করে একজন বলে উঠলো যে পাখি কোনো পাখিটা কি হবে, মনে হয় ওখান থেকে ঢুকে পড়েছিল, ফ্লাশ করেছেন, বোধহয় কোমরের ভেতর মারা গেছে, ওই রক্তটা ভেসে উঠেছে। আর তো বলছে তাহলে ফ্লোরে এত রক্ত কেন, আর পাখি যদি হয় সে তার বডি বা তার কোনো না কোনো অংশ, 2-4টে পালক অন্তত কিছু তো থাকবে, কিছু তো জলের মধ্যে ভাসবে বা কিচ্ছু তো নেই, কোনো নামও নিশান নেই। তাহলে ওরকম একটা পাখি, সেই পাখিটা ঢুকে পড়ে আবার সে কোমরের মধ্যে এসে বসবে আর তাকে আমি ফ্লাশ করে দেবো, সে মরে যাবে, এরকম হয় নাকি? তো আর আমি তো দেখতেও পাইনি কোনো কিছু না। ওরা ওইসব আবল তাবল বলে যাচ্ছে যে না আপনার কোথাও ভুল হচ্ছে, এরকম হতেই পারে না, একটু হওয়ার কথা না, কোনো পাখি মরেছে বা জন্তু মরেছে হবে। আর ওই হাতের ছাপটাও বলছে হয়তো ওই ওখান দিয়ে কোনো জন্তু এসেছিল, বলছে জন্তু যদি আসে ওপাশ দিয়ে, হাতের ছাপটা তো তাহলে বাইরের দিকে থাকবে, হাতের ছাপটা ভেতরের দিকে কি করে, আর ওটা কোনো জন্তুর ছাপ মনে হচ্ছে, আপনার ওটা পুরো হাতের ছাপ মনে হচ্ছে। না यहाँ पे बहुत कुछ होता है এরকম বলছে যে ও কোনো জঙ্গলি জানোয়ার হবে বা পাখি টাকি হবে, সে মারা গেছে ওই জন্য এরকম হয়েছে, বা ওপাশ দিয়ে হয়তো কোনো জন্তু হাত বাড়িয়েছিল তাই জন্য হাতের ছাপ পড়েছে ইত্যাদি, মানে আবল তাবল যা হোক একটা বলতে হয়। বলতে কোনো মতে ওই যারা থাকে ক্লিনিং করে দিয়ে ওরা মোটের ওপর বেরিয়ে যায় তাড়াতাড়ি করে, মানে ওরা মানে বেরোতে পারলে বাঁচে, ওরা কোনো প্রশ্নের একটা উত্তর দিতে বাধিত নয়, এরকম একটা ভাব। ওরা বললো যে কুছ নেই, মানে ওই রুম সার্ভিস এলো, এসে কোনোভাবে জাস্ট ওই জায়গাটাকে ক্লিন করে বাথরুমটাকে পরিষ্কার করে দিয়ে ওরা বেরিয়ে চলে গেল। সেদিন তো আর সারা রাত্রি ওদের ঘুমের কোনো প্রশ্নই নেই। পরের দিন ওরা নিজেরাই ডিসাইড করছে যে কি করবো, আজকে রাত্রে কি চেক আউট করে বেরিয়ে যাব। তারপর ওরা ভাবলো যে আরেকটা রাত্রে তো ব্যাপার, আবার কোথায় নতুন জায়গায় গিয়ে চেক ইন করবো, সব লাগেজ টেনে নিয়ে যেতে হবে, আবার অ্যাডভান্স পেমেন্টও করা হয়ে গেছিলো এখানে, তো ঠিক আছে একটা রাত আমরা কোনোভাবে কাটিয়ে নিই। তো সেদিনকে আবার কি হয়, অনিসদাকে ওর বাবা যেহেতু আগের দিনও ভয় পেয়েছিল, তো বলে যে তুই বাবু ভেতরে এসো, অনিসদাকে ভেতরে দিয়ে দেয়। তার পাশে সই হচ্ছে, মানে মাঝখানটাতে মাসির ছেলে সই, আর একদম ধারের সাইডে মানে বাথরুমের পাশে কাকু নিজে শুয়েছিল। এবার ওরা ঘুমিয়ে পড়েছে যে যার মতন। মাঝরাতে কাকু উঠে চিৎকার করছে, মানে অসম্ভব জোরে কাকু চিৎকার করছে, যে মানে গলদঘর্ম অবস্থাতে ওই রকম ঠান্ডার মধ্যে সে পুরো হাঁপাচ্ছে। কি হয়েছে তাকে তো সঙ্গে সঙ্গে জল টল দিয়ে কোনোভাবে একটু সুস্থ করা হচ্ছে, মাথায় টাথায় চোখে মুখে জল টল দিয়ে। কি হলো না, সঙ্গে সঙ্গে কাকু বলছে এ ঘরে কেউ আছে এই ঘরে। কে আছে? তোর মাকে ডাক। সঙ্গে সঙ্গে পাশে ঘরে গিয়ে ওরা আবার ডেকেছে, নক টক করে, কাকিমা এসছে, কাকিমার হাতটা চেপে ধরে বলছে তুমি এখানে বসে থাকো, এখানে কেউ আছে। যে কে আছে? বলছে কোনো মহিলা আছে। বলছে কি বলছো কোনো মহিলা আছে? বলছে হ্যাঁ আছে, আমাকে বললো এখান থেকে চলে যেতে। বলছে কি বলেছে? কাকুর নাকি কানের কাছে কেউ এসে পরিষ্কার বলে যে চলে যাও, यहाँ से चले जाओ, नहीं तो मार डालूंगी।
এরকম কিছু একটা কাকুকে বলেছে কানের কাছে। কাকু তো সে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। কাকু বলে আমি পরিষ্কার শুনেছি, আমাকে সমানে বলছে মার ডালুঙ্গি নেই তো চলে যাও, यहाँ से চলে যাও, এরকম বারবার বলছে। তো তখন এবার স্বাভাবিকভাবে ওরা একটুখানি সবাই বলছে যে কি ব্যাপার। এবার সেদিনকে হোটেলওয়ালাদেরকে ফোন করেছে, ফোন করে ওই অত রাত্রে রিসেপশনকে ডেকে সেদিন তো ওরা বলে যে ঠিক আছে हमने तो पहले ही बताया था कि आप মানে কেউ একটা কোনো মহিলা যেন ওই বাড়ি ঘরের মধ্যে থাকে, সেটা ওরা বারবার করে কিন্তু তখনও বলছে যে আমরা তো আগেই বলেছিলাম যে কোনো মহিলা কেন নেই ঘরের মধ্যে। ওরা আবার এটা নিয়ে চোটপাট করছে। তো বলছে এটা কি আবার একটা কথা যে কোনো মহিলা কেন নেই, কোনো মহিলা রাখবো না পুরুষ রাখবো, ঘরের ভাড়া দিয়ে সেটা তো আমরা বুঝবো, আমরা ঘর ভাড়া দিচ্ছি, আপনারা বলুন এই রুমে কি আছে। সে তো বলবে না কিছুতে। অনেকক্ষণ দানায় পানায় করার পর লাস্টে এরা পুরো পুলিশ কেস ফেস করার ভয় দেখিয়েছে যে না আমরা কিন্তু মানে পুলিশ কেস করে দেবো, তোমরা বলো এখানে কিছু তো আছে। তখন বলছে আপনারা কনফিডেন্সিয়াল, এটা আপনারা যদি বলেন যে কাউকে শেয়ার করবেন না তাহলেই একমাত্র আমরা বলবো বলে ওই হোটেলের দুজন বয় ছিল আর ম্যানেজার ছিল। ওরা তখন একটা জিনিস বলে যে এই রুমটাতে বছর 3 আগে একটা ঘটনা ঘটে। তখন আর কি এই অফবিট ডেস্টিনেশনগুলো সবে মাত্র একটু পপুলার হচ্ছে এবং এইসব জায়গায় এখন তো ট্যুরিস্টরা আসা শুরু করেছে। মানে উনি বলছেন, ওনার ভার্সনটা বলছি আমি, যে এখন তো দাদাবাবু আসা শুরু করেছে, বাট বছর 3 আগে পর্যন্ত না এখানে কোনো এমনি নর্মালি কেউ আসতো না, সব শুটিং হওয়ার জন্য আসতো। তো কোনো একটা ওই বি গ্রেডের মুভিগুলো যেরকম হয় না, ওরকম কোনো একটা মুভি শ্যুট করার জন্য একবার একটা পুরো টিম আসে। সেখানে যে হিরোইন ছিল আর কি ওই বি গ্রেডের একজন অ্যাক্ট্রেস, তো সে আসে এবং তাকে এই রুমটা দেওয়া হয়েছিল। বাকি পাশে তার ডিরেক্টর বাকি টিম মেম্বারদের পরপর রুমসগুলো ছিল। এইবার একদিন রাত্রেবেলা হঠাৎ করে ওই রুম থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শোনা যায়। যখন সবাই হোটেলের গিয়ে দেখেছে তখন দেখে হোটেলের দরজাটা খোলা ছিল, মানে ওই রুমের দরজাটা খোলা ছিল। ভেতরে ওই যে মানে হিরোইনটা ছিল আর কি, হিরোইনটা কোমরের মধ্যে ওর মুখটাকে এরকম পুরো ঢোকানো এবং ওর গলাটা পুরো ছিঁড়ে দেওয়া ছিল। তো সবাই বুঝতে পেরেছিল যে এবং সব থেকে বড় কথা ডিরেক্টর পলাতক ছিল। তো ঘটনাটা যেটা ওরা সবাই বুঝতে পারে যে ডিরেক্টর হয়তো ও মুভি করতে এসছে, শ্যুট করতে এসছে, ঠিক আছে সেটা তো ওর প্রফেশন, বাট ওকে হয়তো কোনো অন্য এমন কিছু করার জন্য ফোর্স করেছিল যেটাতে ও রাজি হয়নি এবং তার ফলস্বরূপ ও হয়তো নির্যাতনও করে এবং গলাটাকে চিড়ে দিয়ে ওর মাথাটাকে নিয়ে এরকম কোমরের মধ্যে ডুবিয়ে ওকে মেরেছিল। মানে ও হয়তো কোমরের জলটাতে সাফোকেটেডও হয়ে গেছিল, যার জন্য ও ওখানে মারা যায়। ওইভাবে পুরো বডিটা না, মাথাটা এরকম কোমরে ঢোকানো আর বাকি বডিটা পুরো কোমর থেকে ঝুলছে বাইরেটা, মানে কোমর বলছি মানে গলা থেকে পুরো বাকি কোমরটা পাটা ঝুলছে বাইরের দিকে। এই অবস্থাতেই বডিটা উদ্ধার করা হয়েছিল। এরপরে এটা পুলিশ কেস হয়। স্বাভাবিকভাবে পুলিশ কেসটা ধামাচাপা দেওয়া হয়েছিল, কারণ উনি তো একজন ছিলেনই ভীষণ রকম একজন পাওয়ারফুল একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, আর তার সাথে হোটেলের একটা ব্যাপার ছিল যে অ্যাবাউট রেপুটেশন বলো বা এরকম একটা ঘটনা ঘটেছে, প্রোপাকাণ্ড হয়ে গেলে সেটা নিয়ে হোটেলের বিজনেসটাও তার পুরো পড়ে যাবে। নতুন এত বড় রিসর্টটা তৈরি হয়েছে, তো হোটেলের রেন্ট থেকেও প্লাস ওইদিকে তোমার ওই ডিরেক্টরের রেন্ট থেকেও টাকা পয়সা খাইয়ে পুরোভাবে কেসটাকে ঘুরিয়ে দেওয়া হয়। ওটা এস্টাবলিশ করা হয় যে মেয়েটির বডিটা ওইভাবে টেনে ওখান থেকে বার করে নিয়ে নাকি পুলিশে নিজে নিয়ে গিয়ে ফেলে দিয়েছিল খাদের মধ্যে এবং ওকে নিখোঁজ বা খাদে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট কিংবা সুইসাইড কিছু একটা বলে ধামাচাপা দিয়ে দেওয়া হয় ঘটনাটাকে। কিন্তু আসল ঘটনাটা এটা ঘটেছিল। তো ওরা একদম স্ট্রিক্টলি বলেছিল আপনারা কোনোদিনই হোটেলের নামটা কখনো বের করবেন না, এবং যার জন্য আমি হোটেলের নামটা তো এমনিও আমি প্রাইভেট প্রপার্টির নাম নিও না, তো ওই একদমই সেটা বলা যাবে না। এবং তার সাথে হচ্ছে যে ওদেরকে পুরো ইনসিডেন্টগুলো ওরা স্বীকার করে, মানে তখন তো ওদের কপালে হাত। তো এবার ওরা যেটা বলছিল যে আমরা কেন বারবার আপনাদেরকে বলছি যে আপনারা একজন মহিলাকে রাখুন, কারণ এই প্রবলেমটা আমরা দেখেছি যে এই রুমে যদি কখনো ছেলেরা থাকে তাহলে কিন্তু এই সমস্যা হয়, এই রুমে যদি কোনো মেয়ে থাকে না তাহলে কিন্তু আর
কোনো প্রবলেম হয় না এই রুমটাতে। কোনো মহিলা থাকলো বা কোনো কাপেল থাকলো তাহলে কিন্তু সমস্যা হয় না, কিন্তু কোনো সিঙ্গেল ছেলে থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। তাই জন্যই আমরা বারবার বলছিলাম কোনো একজন মহিলাকে আপনাদের সঙ্গে রাখতে। যাই হোক, তো ওদের তো শুনে হয়ে গেছে, পরের দিন কোনো মতে ওখান থেকে চেক আউট করে বেরোতে পারলে বাঁচে, তো ওরা সামহাও চেক আউট করে, সকাল সকাল উঠে ব্রেকফাস্টটুকু করে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। তো এইটা একটা খুব মারাত্মক ভয়ঙ্কর ইনসিডেন্ট যেটা মানে অনিশ দ্বারা এক্সপিরিয়েন্স করেছিল, এবং তার মর্মান্তিক পরিণতি বা হিস্ট্রিটা আমার এই গল্পটা খুব ভালো লেগেছে। তার কারণ হচ্ছে হোটেলের গল্প এমনিতেই স্পুকি হয়, তার সাথে সাথে ওর ব্যাক অ্যান্ড স্টোরিটাও পুরোটা জানা গেছে। তো এটা খুব ভালো ছিল, মানে ওরা রীতিমতো বলেছিল আপনারা যদি এক্ষুনি না এটা বলেন তাহলে কিন্তু আমরা পুলিশ কেস করবো, বা এটা নিয়ে আমি একটা প্রোপাকাণ্ড করে ছাড়বো, কেননা আমি নাহলে গিয়ে সোশ্যাল মানে ওই হয় না, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, নিউজ পেপারের থ্রুতে বা কোনোভাবে আমরা এটাকে জানাবো যে আপনাদের এখানে কিছু একটা হন্টেড ব্যাপার আছে। তো তখন ওরা বিষয়টাকে স্বীকার করে এবং ওদের কাছে ভীষণভাবে রিকোয়েস্ট করে যে জিনিসগুলো যাতে ডিসক্লোজ না করা হয়। এবার একটা ব্যাপার, একটা জিনিস মিস করে গেছি, পরের দিনকে সকালবেলাতে ইভেন যখন ওরা সব প্যাক ফ্যাক করে বেরিয়ে চলে আসছে বলছে, এবার দেখবে সকালের দিকটাতেই যে একটা শিশি টিশি পড়লে যে ভাব মতো পড়ে না, কাচের মানে কাচের যে ওয়ালটা থাকে সেই কাচের ওয়ালের ওপর সে ভাব ভাব পড়ে থাকলে আমরা, বা গাড়ির কাছেও আমরা করে থাকি না অনেক সময়, নাম লিখি কিছু দিয়ে নাম লিখলাম, বা অনেকে দেখবে এরকম লাভ হার্ট সাইন বানায়, এরকম যে আমরা খেলা করে বাচ্চারা লিখে লিখে, ওরকম ধরো ওই যে বড় যে ওয়ালটা ছিল কাঁচের, ওই ওয়ালটাতে এরকম ভাব পড়েছিল। পুরো বোঝা যাচ্ছে বাপের বাইরে দিক থেকে, মানে পুরো ওয়ালটা জুড়ে, পুরো অত বড় মিরর ওয়ালটা জুড়ে এরকম স্পষ্ট হাতের ছাপ 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 ছাপ। ওরা যখন লাস্ট টাইম বেরিয়ে আসার সময় একবার কার্টেনগুলোকে সরিয়ে, মানে হয় না একটা চলে যাচ্ছি যাই এক্সপিরিয়েন্স করি না কেন, ভিউটা তো সুন্দর ছিল, মিস করবো ওই জায়গাটাকে, ওরা যখন খুলে দেখে তো পুরো ওই ইয়েটাতে দেখছে এরকম পুরো হাতের ছাপ 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 ছিল। যাই হোক, তো এটা একটা মারাত্মক ভয়ঙ্কর হোটেলের ইনসিডেন্ট যেটা আমাকে মিষ্টি অনিসদার থেকে জোগাড় করে শেয়ার করেছে। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। আমি তো দারুণ এনজয় করেছি স্টোরিটা, আশা করি তোমাদেরও ভালো লাগলো। বেশ, আমি বললাম যে আজকে আমার হাতে সময়টা খুব কম, স্টোরি দুটো বেশ লাগলো, লিখছে পারমিতা মণ্ডল, থ্যাংক ইউ। ব্যাক অ্যান্ড স্টোরিটা জানা গেল বলে ভালো লাগলো, এক্স্যাক্টলি, বাট ওই অ্যাক্ট্রেসটার জন্য খুব খারাপ লাগছে। অ্যাক্ট্রেসটার জন্য মানে সত্যি কথা বলতে গেলে এরকম প্রচুর ইনসিডেন্টস আমি শুনেছি, মানে রিয়েল লাইফ কোনো ভৌতিক ইনসিডেন্ট নয়, মানে এরকম বি গ্রেড অ্যাক্ট্রেসদেরকে এত বেশি টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয় অনেক ডিরেক্টর প্রডিউসাররা, এবং তাদের সাথে যে কী কী খারাপ ঘটে, বি গ্রেড কেন বলবো, এ গ্রেডও হয়, কিন্তু তাদের তবু একটা বলার সে বা থাকে, কিন্তু বি গ্রেড যারা হয় তাদের তো আরোই কোনো সে থাকে না, তো তাদের সাথে অনেক মর্মান্তিক পরিণতি ঘটে আর কি। আচ্ছা, মারাত্মক, এটা খুব সাংঘাতিক, লিখছে দেবজ্যোতি মজুমদার, লিখছে নাইস, আজ এই স্টোরিটা শোনা হলো না, অরিজিৎ লিখছে। যারা মিস করে গেছো তাদেরকে রিকোয়েস্ট করবো কালকে সকালবেলা সত্যিভূতের গল্প চ্যানেলে তোমরা ডেফিনেটলি এটা শুনে নেবে। আর তোমরা যারা নতুন শুনছো তাদের জন্য একবার চট করে বলে দিচ্ছি, 8240840618 এটা আমার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাকে তোমাদের লাইফে ঘটে যাওয়া কোনো ভৌতিক বা অলৌকিক এক্সপিরিয়েন্স ডেফিনেটলি শেয়ার করতে পারো, ঠিক আছে? তো আমি ওয়েট করবো তোমাদের কলের, আমাকে আগে হোয়াটসঅ্যাপ করে নেবে, একটা কল টাইম সেট করে আমরা প্রচুর গল্প করবো। আচ্ছা, একটা ছোট্ট গল্প বলে দিই, এখন যেহেতু 9:10 বাজে সবে। সুন্দর লাগছে অপু, থ্যাংক ইউ। এই অপু মানে দিদি না রে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা গল্প, আরেকটা ইনসিডেন্ট বলছি, এটা ঠিক গল্প মানে গল্প বলবে না কি বলবে সেটা তোমরা ডিসাইড করো। অনন্যা একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা আমাকে বলেছে, অনন্যা একটা খুব ভয়ের ব্ল্যাক ম্যাজিকের গল্প বলেছে, তো সেটা আমি পরে বলছি। আচ্ছা, একটা জিনিস জাস্ট একটা মিনিট, আমি একটা জিনিস মিস করে গেছি যেন, হঠাৎ করে আমার খেয়াল পড়লো এই জিনিসটা। আজকে আসলে ঘুরে এসছি তো একটু মুডটাও আমার অন্যদিকে ঘুরে আছে মনে হয়। একটা জিনিস আমি মিস করেছি, ফার্স্ট যে স্টোরিটা বললাম, এই যে ওই যে উজান গ্রাম থেকে আমাকে পাঠিয়েছে বললাম না, ঐশী যে প্রথম কালপুরুষের ঘটনাটা বললাম, এই ঘটনাটার একটা জায়গা আমি মিস করেছি, সেটা হচ্ছে গুরুদেব লাস্টে আর একটা কথা বলেছিল, সেটা হচ্ছে ওদের বাড়িতে এই কালপুরুষকে বললাম না ওরকম নিজে থেকে কিন্তু মানে কারোর ঘাড়ে পার্টিকুলার করে চালান করা যায় না, কালপুরুষ নিজে যাকে সিলেক্ট করে ও কিন্তু তার পেছনেই ধাওয়া করবে। তো এইখানে এই ঘটনাটা আমার মনে পড়লো হঠাৎ, একটা ইনসিডেন্ট মানে একটা জিনিস আমি মিস করেছি। গুরুজি একটা কথা বলেছিল যে যারা ধরো
মানে এই কালপুরুষ চালান করতে পারে, মানে হয়তো কারো কাছে বন্দি করা আছে, সে চালান করেছে, সেটা চালান করা যেতে পারে, কিন্তু চালান করলে বাড়ির কোনো নির্দিষ্ট কারোর উপর করতে পারবে না, তার যাকে পছন্দ হবে ও কিন্তু তাকে অ্যাটাক করবে। তো গুরুজি ওদের ওই যে একটা বাড়িতে আম গাছ ছিল, সেই আম গাছের তলাতে বলেছিল যে ওখানে একটা দেখবে শিলা পাতা আছে, মানে সরি পোতা আছে, তো সেই শিলাটাকে তুলবে তো তোমরা। ওরা কিন্তু সত্যি সত্যি আম গাছের তলাটা খুঁড়ে একটা শিলা পেয়েছিল, সেই শিলাটাকে তুলে আনার পর গুরুজি বলেছিল এই শিলাটা তোমাদের বাড়িতে কেউ একটা পুঁতেছে, তোমাদেরই ক্লোজ কেউ হবে, উনি নাম করেও বলে দিয়েছিলেন, আমি আর নামটা বলছি না, ওনাদেরই মানে একটা সম্পর্কে কাকিমা বা জেঠিমা হয় এরকম, মানে ওই জ্ঞাতির মধ্যেই ওনাদেরই কোনো এক কথাটা একটা এক্স্যাক্টলি বলেছিল, মানে যারা আর কি ভাগাড়ি বলে না, বাড়ির ভাগ টাগ পাবে, মানে সম্পত্তি কারণে তাদের সাথে কোনো টার্মস আছে ভাগাড়ি, তো এরকম কোনো একজন ভাগাড়ি হবে তাদের, যে কিনা ওই শিলাটা মানে ওখানে পুঁতে দিয়ে গেছিল কাজটা করার জন্য, এবার তারপর কাউকে দিয়ে কাজটা করিয়েছে, সে জিনিসটাকে এই বাড়িতে চালান করেছে। কিন্তু ওই যে বারবার বলছিল না যে ওর সাথে আমার কুষ্টি মিলেছে, ওই জন্যে উনি কুষ্টিটা বার করেছিলেন, যে দেখছিলেন যে ওর কি আছে না আছে বিষয়টা, তো কুষ্টিটা মিলেছিল ওর সাথে ওই কালপুরুষের, তো যার জন্যই ও মানে ওর সাথে এতটা ম্যাক্সিমাম ম্যাচটা ছিল বলে বাড়িতে কিন্তু আরও অনেক মেয়েগুলো ছিল, তাদের মধ্যে ওকেই সিলেক্ট করেছিল এবং ওকে অ্যাটাক করেছিল। মানে এটা হয়তো এই প্রশ্নটা তোমাদের মধ্যেও আসতে পারে অনেক সময়, যে পার্টিকুলার ওই মেয়েটিকেই কেন অ্যাটাক করলো, আরও তো অনেক বোনেরা ছিল, সবাই তো মোটামুটি দেখতে সুন্দর। এটার কারণ হচ্ছে যে ওই পার্টিকুলার ও মানে গুরুজি বলেছিলেন ওর কুষ্টির সাথে যে সোলটা ওর সাথে আছে তার মানে একটা কোনো ম্যাচ আছে, ঠিক আছে, রাশি ম্যাচ আছে, তো যার জন্য ওই জিনিসটা ওর প্রতি অ্যাট্রাক্টেড হয়েছিল এবং ওকে অ্যাটাক করেছিল, এটা উনি বলেছিলেন। এবং যে জিনিসটা একবারে লং লাস্টিং, ওটা কখনোই ওকে ছেড়ে যাবে না, ওই রকম প্রোটেকশন নিয়ে নিয়ে ওকে চলতে হবে। আমার তো এটা দারুণ লেগেছিল। আচ্ছা, হ্যালো দিদি, রাস্তায় আছি, রেকর্ডেড শুনবো, ঠিক আছে রেকর্ডেডটা শুনে নিও। আচ্ছা, এবারে আমি বলছি আর একটা ইনসিডেন্ট, আমি ছোট্ট করে একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, এটা অনন্যার ইনসিডেন্ট, এটা ওদের পাড়ার একটা ঘটনা বলছি, মানে ঘটনাটা খুবই অদ্ভুত লেগেছে আমার, মানে পাড়ার ঘটনা না, ওর নিজেরই ঘটনা। ওদের পাড়াতে লালু, কালু আর ভোলু বলে তিনটে ডগ ছিল। এবার তিনজনকে ও প্রচণ্ড ভালোবাসতো, ও আমতার বাড়িতে থাকতো যখন, ও আমতার বাড়িতে ওদের প্রত্যেককে রেগুলার খেতে দিত, প্রচণ্ড ভালোবাসতো, প্রচণ্ড আদর করতো, এবং মানে ওরাও ওর প্রতি না মানে একটা আনুগত্য মেনে নিয়েছিল, মানে সবসময় ওর পায়ের কাছে সে খেলা করছে, ওর সাথে সাথে রয়েছে। এবার ওইগুলো আস্তে আস্তে বড় হয়, পুরো বড় হওয়াটা এই লালু কালু ভোলুর কিন্তু অনন্যার কাছে। এবার বড় হয়ে যাওয়ার পর তারপর কি হয়েছে, ও তো একটু পড়াশোনার সূত্রে বোধহয় আমতা থেকে শিফট করেছিল হাওড়ার দিকে, এবং ওইখানে কুকুরগুলো আবার মোটামুটি 17টা মতো বাচ্চা দিয়েছিল। তো সেই বাচ্চাগুলোকে ও গেলে একটু দুধ টুধ দিত, খাওয়াতো, সমস্ত কিছু করতো। বাট এই সব কটা কুকুরের মধ্যে ওর সব থেকে বেশি পছন্দ ছিল হচ্ছে ওই কালু বলে যে ডগটা ছিল সেটা, মানে কালুটাকে না ভীষণ ভালোবাসতো। এরপর একদিন হঠাৎ ও খবর পায় হাওড়াতে যে কারা জানি, মানে ওদের বাড়ির পেছনে তো একটা পুকুর আছে, সেই পুকুরের ধারে অনেক লোকেরা সকালবেলা মুরগি টুরগি ছেড়ে দেয়, হ্যাঁ, তার মুরগিগুলো ওইখানে হয়তো ঘুরে টুরে বেড়ায়, এমনি চাষবাস করে, ওরকম ছেড়ে দেয়, ন্যাচারালভাবে বড় হয় মুরগিগুলো। তো কোনোভাবে কুকুরগুলো বোধহয় মুরগিগুলোকে ডিস্টার্ব করতো বা মুরগি খেতে যেত, তো ওই জন্য তারা কি করেছে, কুকুরগুলোর গায়ে নাকি কিছু ঢেলে দিয়ে হোক বা কাউকে কিছু খাইয়ে দিয়ে হোক সব কটা কুকুরকে মেরে দিয়েছে। এই ইনসিডেন্টটা ওকে ভীষণ নাড়া দিয়েছিল এবং ও প্রচণ্ড কষ্ট পেয়েছিল যে কুকুরটা, মানে বিশেষ করে কালু চলে গেছে, তো ওটা ওকে ভীষণ দাগ কেটেছিল ওর মনের মধ্যে। তো তারপর একটা অদ্ভুত ঘটনাও শেয়ার করলো, বলছে শ্রেয়াদি আমি একদিন রাত্রিবেলা ঘুমোচ্ছি, এরপর বেশ কয়েকদিন বেশ কেটে গেছে, আমি রাত্রিবেলা ঘুমোচ্ছি, ঘুম থেকে মানে ঘুমটা আমার ভাঙলো কিসে বলছি তোমাকে, ঘুমোতে ঘুমোতে আমি স্বপ্ন দেখছি যে কালু এসছে আমার স্বপ্নে। কালু এলো, এসে আমাকে পুরো মানুষের মতন করে কথা বলে বলছে এই এই আমি না তোর কাছে আবার আসছি। মানে আমি অবাক হয়ে গেলাম যে কুকুর কি মানুষের মতো কথা বলতে পারে। তুমি ভাবো আমি ওটা স্বপ্নে দেখছি যে ও আমাকে স্বপ্নে এলো, এসে বলছে আমি না তোর কাছে আবার আসছি। আর ঠিক তার 2 দিন পরে
কাকু আমাকে ফোন করলো, মানে ওর বাড়ি থেকে ওর কাকু ফোন করে বলছে, এই জানিস তো একটা না সদ্যজাত কুকুরের বাচ্চা এত ভালো লাগছিল রাস্তার ধারে দেখে, তোর কাকুর খুব পছন্দ হয়েছে, মানে ওর ছোট কাকুর খুব পছন্দ হয়েছে। মেজো কাকু বলছে, ও তুই তো কুকুর খুব ভালোবাসতিস, ওই জন্য ছোট কাকু জানিস তো তোর জন্য ওটাকে নিয়ে এসেছে। মানে একদম সদ্যজাত অবস্থায় ওকে নিয়ে আসা হয়েছিল। ও যখন বড় হলো, মানে ইভেন ও যখন ফার্স্ট ডেতে দেখলো না অনন্যাকে, অনন্যা বলে জাস্ট কিচ্ছু না, কুই 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 করতে করতে, ঠিক কালু যেরকম করে আমার কাছে এসে বসতো, ঠিক ওরকম কুই 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 করতে করতে আমার কাছে আমার কোলের মধ্যে এসে বসে পড়লো। আমি না অবাক হয়ে খালি ভাবছিলাম যে এতটা কাকতালীয় হতে পারে কোনো বিষয়, এতটা মিলে গেল। আমি ওকে জাস্ট 2 দিন আগেই দেখলাম, আমাকে বললো স্বপ্নে যে আমি তোর কাছে আবার আসছি, আর ঠিক তার 2 দিন পরে কিন্তু কাকু একটা ওরকম ছোট্ট মানে স্ট্রিট ডগই কিন্তু তাকে তুলে নিয়ে এসেছিল। একদম সদ্যজাত একটা বাচ্চা, মনে হয় ঠান্ডাতে ভীষণ কষ্ট পাচ্ছিল দেখে, যেহেতু ওরা বাড়িতে কুকুর ভালোবাসে ও নিয়ে এসেছিলেন উনি। আর ওটা এত ভালোবাসে অনন্যাকে, অনন্যা বলছে আমি না ওকে দেখে প্রথম দিন আমাকে ওর সাথে মানে মিক্স করার জন্য আমার টাইমই লাগেনি, আমি গিয়ে বসলাম, ও কুই 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 করতে করতে আমার কোলে এসে বসে পড়লো আমি যখন কদিন পরে গেছি। তো এটা একটা ওর কাছে ভীষণ দৃষ্টান্তমূলক খুব অদ্ভুত ঘটনা যে এটা কি করে পসিবল। বলে আমি পুরো পরিষ্কার দেখছি কুকুরটা মানুষের মতো করে কথা বলছে, কি অবাক না ঘটনাটা বলো। তা আমার এই ইনসিডেন্টটা খুব অবাক করেছিল আমাকে, তাই আমি ভাবলাম এটা শেয়ার করি, ভীষণ অদ্ভুত একটা ব্যাপার। আচ্ছা, কালপুরুষ ইয়াং ছেলের ভূতদেরকে বলে আপনার প্রোফাইল দেখে ইয়াং ছেলে তো মনে হচ্ছে না, আমিও ভূত হয়ে কালপুরুষ হব আর সুন্দরী মেয়েদেরকে ধরবো। হায় রে, এ বাবাকে কি শালিনী কি বাজেভাবে চেটেছে। শালিনী লিখেছে আপনাকে দেখে তো একটু ইয়াং মনে হচ্ছে। কি হবে, কালপুরুষ হয়ে কী করবে, তার থেকে ব্রহ্মদৈত্য হয়ে যান, যার যদি আপনার সারনেমটা আমি জানি না, হ্যাঁ যদি ব্রহ্মদৈত্য হয়ে যান, ব্রহ্মচর্য নিয়ে নিন, ওটাই বেটার আপনার জন্য। আমিও ভূত হয়ে, আচ্ছা কী সব কমেন্ট, বেশ আচ্ছা ওই সব কমেন্ট ইগনোর করো, কমেন্টগুলোর দিকে তাকানোর দরকার নেই। চলো আমরা এবার মুভ করি আমার সেকেন্ড চ্যানেলে, শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস আমার সেকেন্ড চ্যানেল। সেখানে একটা ভীষণ ভয়ের অবাক করা একটা ইনসিডেন্ট শেয়ার করবো, আর ডেফিনেটলি যারা শুনলে তারা আমাকে কমেন্ট তো করবে যে আমার এই গল্প দুটো কেমন লাগলো, চটপট চটপট কমেন্ট বক্সে লিখবে। আচ্ছা, খুব টাচিং লাগলো, খুব হার্ট টাচিং স্টোরি লিখছে তৃষা, থ্যাংক ইউ। বেশ ঠিক আছে, আমি এখান থেকে অফ হচ্ছি। সত্যি গল্প চ্যানেলে কালকে সকালবেলা তোমরা এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। আর এখন চলো আমরা শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস আমার চ্যানেলে যাই। ওকে, হ্যাঁ দারুণ ছিল গল্পগুলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ।